আমিরউদ্দিন কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সকলকেই স্বাগতম। তো গত ক্লাসে আমি বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করেছিলাম এইবারে শনিবারে, আজকের এই দিনে। তো আজকেও বাংলা প্রথম পত্র রুটিন অনুযায়ী শুরু করতেছি। তো তোমাদের তো একটা গল্প শুরু করেছিলাম, গল্পটার নাম বিড়াল। বলতো লিখেছেন কে? আমি কিন্তু ওই দিন আলোচনা করার পরে বলে দিয়েছিলাম তোমরা বাসায় পড়াশোনা করবে, আমার আলোচনা থেকে তোমরা বাসায় পড়াশোনা করবে, যেখানে সমস্যা সেখানে আবার আলোচনা করব। তো সমস্যাগুলো আমি ধরে ফেলেছি, কোথায় কোথায় আলোচনা করতে হবে। তো বিড়াল রচনাটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটা আমি আগেও বলেছি, আজকে ওটা মনে করে দিচ্ছি। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তার জন্ম সালটা কি মনে আছে? কোথায়? 1838 খ্রিস্টাব্দের 26শে জুন পশ্চিমবঙ্গের 24 পরগনার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। এটা নিয়ে তার কবি পরিচিতি নিয়ে আমি ওই ক্লাসে আলোচনা করছি। আজকে রিপিট করতে গেলে নেক্সট আলোচনা নিয়ে সময় হবে না। আজকে কিন্তু এটা নিয়ে আর আলোচনা করছি না, আমি পরবর্তী লেসন নিয়ে আলোচনা করব। এবং সর্বশেষ বললেন এই তিনি মৃত্যুবরণ কোথায় করেছিলেন সেটা কি মনে আছে? বঙ্কিমচন্দ্র 1894 খ্রিস্টাব্দের 8ই এপ্রিল কলকাতায় মৃত্যুবরণ করেন। আমাদের সাল, হ্যাঁ, সাহিত্য কীর্তি, এগুলা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কেন? তোমাদের কিন্তু নৈর্বৃত্তিক আছে 30 নম্বরে। আমি আগেও বলেছি, আজকেও একটু বলে নেই, তোমাদের 100 নম্বরের মধ্যে এমসিকিউ বহু নির্বাচনী কোশ্চেন থাকবে 30 নম্বর। আর এই 30 নম্বরটা অতীব গুরুত্বপূর্ণ এই কারণেই যে এখানে তোমাদের নাম্বার আগানোর একটা সুযোগ আছে, আর সে সুযোগটা অবশ্যই তোমরা কাজে লাগাবে। তা না হলেও কিন্তু আর একটি কথা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো তোমাদের কিন্তু আলাদাভাবে পাশ করতে হবে। রিটেনে তোমাদের আলাদা পাশ করতে হবে, তোমাদের নৈর্বৃত্তিকে 30-এর মধ্যে অবশ্যই 10 পেতেই হবে। এ কারণেই এই বিষয়গুলা, ভিতরের বিষয়গুলা, খুঁটিনাটি বিষয়গুলো তোমাদের অবশ্যই জানতে হবে। তো আজকে আমি আলোচনা করছি এই বিড়াল গল্পের মূল বিষয় নিয়ে, মূল যে থিম, কি জন্য বঙ্কিম এই রচনাটি রচনা করেছেন সে বিষয়ে আজকে আলোচনা করব। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি বইয়ে, বোর্ড বইয়ে, তোমাদের যে মূল বইটা আছে বোর্ড বই, সেখানে অনেকগুলি শব্দার্থ আছে, এগুলো অবশ্যই জানতে হবে। কারণ শব্দার্থ থেকে তোমাদের নৈর্বৃত্তিক, যেটা বলে নিয়েছি, সে নৈর্বৃত্তিক গুলো আসবে। এবং তোমাদের যে এক এই উদ্দীপকের ক নাম্বার যে প্রশ্নগুলা, হ্যাঁ, ক নাম্বারে যে জ্ঞানমূলক প্রশ্নটা থাকে, সেটাও কিন্তু এখান থেকেই থাকবে। যেমন আমি উদাহরণ দেই, যেমন চার পায়। চার পায় একটা শব্দ এখানে আছে, এই চার পায় অর্থটা কি আমাকে জানতে হবে। এই কমলাকান্ত যখন হুকা হাতে জিমুচ্ছিলেন, হুকা হাতে নিয়ে জিমুচ্ছিলেন, কোথায় বসে জিমুচ্ছিলেন? সেই যন্ত্রটার নাম হলো চার পায়। এটার বাংলা বা এটার অর্থ, এটাও বাংলা, চার পায়টাও বাংলা, এটা অর্থটা বাংলা। চার পায় অর্থটা হচ্ছে টুল বা চৌকি। এরকম একটা জায়গায় বসে তিনি ঝিমুচ্ছিলেন। তাহলে আমরা জেনে গেলাম একটা ওয়ার্ড, চার পায় অর্থ হলো টুল বা চৌকি। এরপর নেক্সট শব্দার্থ, সেটা নিয়ে আমি আলোচনা করছি। আমি খুবই সংক্ষেপে এবং খুবই দ্রুত বলার চেষ্টা করব, কারণ সময়ের মধ্যে শেষ করতে হবে। তোমরা শুধু মনে দিয়ে শুনবে এবং বাসায় ফলো করবে। পরে আছে দেখো, প্রেতবৎ, প্রেতের মতো, এটা অর্থ হলো প্রেতের মতো। এখানে নেপোলিয়ন কথাটা আসছে, নেপোলিয়নের একটা ওয়ার্ডও আছে। নেপোলিয়ন জিনিসটাকে আমাদের বুঝতে হবে, সে কারণে দেওয়া আছে নেপোলিয়ন। অর্থ হলো ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট, হ্যাঁ, প্রায় সমগ্র ইউরোপে নিজের আধিপত্য প্রতিষ্ঠায় সক্ষম হয়েছিলেন 1815 খ্রিস্টাব্দে ওয়াটারলু যুদ্ধে।
ওয়েলিংটনের ডিউকের হাতে পরাজিত হয়ে তিনি সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত হন এবং সেখানেই মৃত্যুবরণ করেন। এখানে ওয়াটারলু যুদ্ধ নিয়ে কেন আসলো এই রচনার মধ্যে? এই কারণেই আসছে যে কমলাকান্ত যখন হুকা হাতে জীবন ছিলেন তখন ওই ওয়াটারলু যুদ্ধ নিয়ে ভাবছিলেন, এই কারণেই এটা চলে আসছে। এর পরের ওয়ার্ড ওয়েলিংটন। ওয়েলিংটন অর্থ হলো ঐতিহাসিক চরিত্র, একজন বীর যোদ্ধা। তিনি ডিউক অফ ওয়েলিংটন নামে পরিচিত। ওয়াটারলু যুদ্ধে তার হাতে নেপোলিয়ন পরাজিত হন। আচ্ছা, পরের শব্দ ডিউক। ডিউক অর্থ হচ্ছে ইউরোপীয় সমাজের বনেদি বা অভিজাত ব্যক্তি। এরপরে একটা গুরুত্বপূর্ণ শব্দ আমি যেটা এখন বলবো সেটা প্রায়ই তোমাদের এই জ্ঞানমূলকে থাকে, যেটা নিয়ে এই এই রচনাটা, সেটা হলো মার্জার। ময়কার জয়রেব আকার বয়সীনর মার্জার। আমাদের এই বানান যদি কেউ বলে যে বানানটা করো বা বানান করার সঠিক নিয়ম কিন্তু এইটা আমি যেভাবে বললাম, এটা কিন্তু বানান করার সঠিক নিয়ম। ময়কার জয়রেব আকার বয়সীনর মার্জার। এটা অর্থটা কি? অর্থ হলো বিড়াল। যে রচনাটা আমরা পড়ছি এই বিড়াল নিয়ে যে কাহিনীটা, মার্জার শব্দের অর্থ বিড়াল। এরপর দেখো প্রকটিত, তীব্রভাবে প্রকাশিত। প্রকটিত মানে তীব্রভাবে প্রকাশিত। বিড়াল যখন তার নিজের বক্তব্য দেন সেটাকে বোঝানো হয়েছে তীব্রভাবে প্রকাশ করে তার বক্তব্য। এরপরে দেখো আরেকটি ওয়ার্ড, এটাও থাকে তোমাদের পরীক্ষায়, ষষ্ঠী। মূর্ধন্য স, মূর্ধন্য ছয়টয় ঋষিকার ঋষিকার ষষ্ঠী। এই ষষ্ঠী শব্দের অর্থ কি? আমরা ছয়টয় এই ধরনের কিছু ভাবতে পারি, কিন্তু আসলে তা নয়। এই ষষ্ঠী শব্দের অর্থ হচ্ছে লাঠি। লাঠি, যে লাঠি হাতে নিয়ে কমলাকান্ত বিড়ালকে মারার জন্য প্রস্তুতি নিয়েছিল, সেই লাঠি। এরপর আছে দিব্যকর্ণ। দিব্যকর্ণ মূর্ধন্য রে, দিব্যকর্ণ। দিব্যকর্ণ অর্থ হলো ঐশ্বরিক ভাবে শ্রবণ করা। দিব্যকর্ণ অর্থ ঐশ্বরিক ভাবে চিন্তা করা। প্রায় আমরা মাঝামাঝিতে চলে আসছি, আর কয়েকটা শব্দের অর্থ জানলেই আমরা শব্দ অর্থ শেষ করে পরে আমরা পাঠ নিয়ে আলোচনা করব। এরপর আছে দেখো ঠেলা, ঠেঙ্গা লাঠি। ঠেঙ্গা লাঠি অর্থ হলো প্রহার করা লাঠি। প্রহার করার লাঠি। এরপর গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড শিরোমণি। শিরোমণি, মণি লিখতে গেলে অবশ্যই আমরা মূর্ধন্য দিয়ে লিখবো। শিরোমণি অর্থ হলো সমাজপতি। এখানে সমাজের যে পতি বা প্রধান, সমাজে আমাদের সমাজে অনেকেই প্রধান থাকে না, সেরকম শিরোমণি সমাজপতি, সমাজের প্রধান ব্যক্তি। প্রত্যেক সমাজে কিন্তু একজন বা দুজন, বিশেষ করে একজন প্রধান থাকে, তার কথা আমরা সকলেই মানি, সেরকম তিনি হলেন শিরোমণি। নেয়ালঙ্কার, এর পরের অর্থটা বলছি। নেয়ালঙ্কার অর্থ হচ্ছে ন্যায় শাস্ত্রে পণ্ডিত। নেয়ালঙ্কার ন্যায় শাস্ত্রে পণ্ডিত। পণ্ডিত বলতে কি? জ্ঞানী। আমরা যা ধারণা করি যে পণ্ডিত ব্যক্তি বা জ্ঞানী ব্যক্তি, সেই জ্ঞানীটা কিরকম জ্ঞানী? ন্যায় শাস্ত্রে, অন্যায় শাস্ত্রে নয় কিন্তু। এর পরের শব্দটা অতি গুরুত্বপূর্ণ, আমরা মনে রাখবো। আর ঝয়, হ্যাঁ অন্তস্থ জয় রেপ আকার ভার্যা। অর্থটা দাঁড়ালো কি? ভার্যা শব্দের অর্থ স্ত্রী বা বউ। দুটা যে কোনো একটা লিখলেই হবে, এটা থাকার সম্ভাবনা আছে। ভার্যা শব্দের অর্থ স্ত্রী বা বউ। শতরঞ্চ খেলা। শতরঞ্চ খেলা, এটা অর্থ হলো নিচে বিছিয়ে যে খেলা খেলতে হয়, পাশা খেলা। আমরা বলতে পারি পাশা খেলা বা দাবা খেলা, এটা হলো শতরঞ্চ খেলা। লাঙ্গুল, এই শব্দটাও বিভিন্ন সময় থাকে, আমি দেখেছি। লাঙ্গুল লয় হলো লেজ। লাঙ্গুল শব্দের অর্থটা লেজ, লেজ বা পুচ্ছ। এটা অবশ্যই বিড়ালের লেজকে বোঝানো হয়েছে। আচ্ছা যাক, পরের যে ওয়ার্ডটা আমি এখন বলছি, এটা বারবার তোমাদের এই প্রশ্নের মধ্যে, তারপরে বইয়ের মধ্যে বিড়ালের যে বক্তব্য সেখানে এই শব্দটাই বারবার আসছে, বোঝানো হয়েছে। সেটা হলো কি? সোশিয়ালিস্টিক।
সোশিয়ালিস্টিক এই শব্দটা বারবার এখানে বলা হয়েছে এই গল্পের মধ্যে। সোশিয়ালিস্টিক অর্থটা কি দাঁড়ালো? সমাজতান্ত্রিক। সোশিয়ালিস্টিক অর্থ হলো সমাজতান্ত্রিক। এটা আমাদের মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে। এই শব্দের ওয়ার্ডটা আমরা জানলে আমাদের ভিতরে গিয়ে পড়তে অনেক সহজ হবে। তো সোশিয়ালিস্টিক অর্থ কি জানলাম? সমাজতান্ত্রিক বা সমাজের সবাই সমান এমন একটি রাজনৈতিক মতবাদ। এটা বিড়াল তার মনের ভাবটা প্রকাশ করতে গিয়ে এই শব্দটা উচ্চারণ করেছেন। নৈয়ায়িক এর পরের শব্দ নৈয়ায়িক অর্থাৎ ন্যায় শাস্ত্রে পণ্ডিত ব্যক্তি। হ্যাঁ, এরপর দেখো আরেকটা শব্দ আছে মার্জারি মহাশয়। মার্জারি মহাশয়া, এটা হলো মার্জারি। মার্জার শব্দ আগে জেনেছি বিড়াল, এখানে আছে মার্জারি মহাশয়া। মহাশয় থেকে মহাশয়া, এটাতে বোঝানো হয়েছে, আমরা অবশ্যই বুঝতে পারতেছি কিছুটা যে কি দাঁড়াবে। মার্জারি মহাশয়া এটা হলো স্ত্রী বিড়াল। স্ত্রী বিড়ালকে এটা দিয়ে সম্বোধন করছে, বা এটা দাঁড়ালো আর কি অর্থটা। এর পরের অর্থ আমরা জানবো জল যুগ। জল যুগ হালকা খাবার। হ্যাঁ, জলযোগ হালকা খাবার বা টিফিন। আমরা যখন হালকা খাবার খেয়ে টিফিন করি, পানি জল পান করি, একটু খাবার হালকা খাবার খাই, কেক টেক খাই, এটাকে বোঝানো হয়েছে জলযোগ হালকা খাবার। হ্যাঁ, সরিষা ভুর এরপর শব্দ আছে সরিষা ভুর ক্ষুদ্র অর্থে। সরিষা ভুর এটা অর্থ জানলাম ক্ষুদ্র অর্থে স্বল্প পরিমাণ। ক্ষুদ্র অর্থে, ক্ষুদ্র মানে কি? খুবই ছোট, অল্প। এই ক্ষুদ্র অর্থে স্বল্প পরিমাণ। সর্বশেষ পার্ট আমরা এখন জানবো, সেটা হলো পতিত আত্মা। পতিত আত্মা বানানটা অবশ্যই, আত্মা বানানটা অবশ্যই আমরা দেখে নিব ভালোভাবে। আত্মার নিচে তয় নিচে ন আছে, এটা তয় তয় কিন্তু না। আমরা অবশ্যই ভুল করে থাকি অনেক সময়, এটা ভালোভাবে মনে রাখবো। পতিত আত্মা অর্থটা কি জানবো? বিপদগ্রস্ত বা দুর্দশাগ্রস্ত আত্মা। পতিত আত্মা অর্থ জানলাম বিপদগ্রস্ত বা দুর্দশাগ্রস্ত আত্মা। এখানে বিড়ালকে বোঝানো হয়েছে। বিড়ালের আত্মাটা যখন দুর্দশাগ্রস্ত থাকে, না খেয়ে না খেয়ে না খেয়ে, আমরা কিন্তু ওখানে এখন চলে যাব, মূল বিষয় নিয়ে এখন আলোচনা করব। হ্যাঁ, এখন আমরা আলোচনা করব মূল যে থিম এই গল্পের সেটা নিয়ে। তোমরা অবশ্যই মনোযোগী হবে এবং বোঝার চেষ্টা করবে। আমি বারবার বলার চেষ্টা করব। এবং এই এটা পড়তে গিয়ে দেখা যাবে মাঝখানে মাঝখানে এমনও শব্দ আছে যেগুলোর অর্থ আমরা বুঝি না, জানি না, সেগুলোর অর্থ কিন্তু আমি বলে দিব। তোমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। এগুলা অর্থগুলা অবশ্যই আমি আহ, তোমাদের বলে দেবো, যেগুলা খুব কঠিন শব্দ আছে, এগুলা অর্থগুলা আমরা জানি না, এগুলা অর্থ কিন্তু আমার জানা আছে বা আমি সংগ্রহ করেছি, আমি তোমাদের বলে দেব। তো প্রথমে শুরু করছি মূল থিমটা নিয়ে, যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রসাত্মক। আমি আবার বলছি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রসাত্মক ও ব্যঙ্গধর্মী রচনার। রসাত্মক অর্থ আমরা অবশ্যই বুঝতে পারতেছি, এবং ব্যঙ্গ, হ্যাঁ, এটা অর্থ আমরা নিজেরা বুঝতে পারতেছি। রসাত্মক ও ব্যঙ্গধর্মী রচনার সংকলন। হ্যাঁ, কমলাকান্তের দপ্তর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রসাত্মক ও ব্যঙ্গধর্মী রচনার সংকলন। বঙ্কিমের রচনা সংকলন নামটা কি? কমলাকান্তের দপ্তর। আমরা এটা মনে রাখবো। আমি বারবার এই কারণেই বলবো যে আমি তোমাদের অবশ্যই আমার কথাগুলো, লেকচারটা ফলো করলে অবশ্যই তোমাদের কিন্তু অনেক কাজে লাগবে। কারণ আমি খুবই সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি। আমি বারবার বলার চেষ্টা করছি যে কমলাকান্তের দপ্তর। কমলাকান্তের দপ্তর এটা কি? এটা হলো রচনা সংকলন। কার? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। কেমন ধর্মী, কিরকম সংকলন? সেটা হলো রসাত্মক ও ব্যঙ্গধর্মী সংকলন। তো এটা এখানে আসলো কেন সেটা আমরা এখন জানবো। এই কারণে আসছে যে 3 খণ্ডে বিভক্ত এই গ্রন্থটিতে যে কটি প্রবন্ধ আছে, এই সংকলনটা 3টা অংশে বিভক্ত। হ্যাঁ, যে কটি প্রবন্ধ আছে এটার মধ্যে, তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য রচনা বিড়াল। তো এই সংকলনের মধ্যে যে কয়টি প্রবন্ধ আছে তার মধ্যে উল্লেখযোগ্য রচনা হলো বিড়াল। এই যে বিড়ালটা আমরা এখন পড়তেছি,
রচনা সংকলন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তর। 3 অংশে বিভক্ত এই গ্রন্থটিতে যে কটি প্রবন্ধ আছে তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য রচনা বিড়াল। একদিন একদিন কমলাকান্ত নেশায় বুঁদ হয়ে, কমলাকান্ত কে এই লেখক বা যে কথা বলতেছেন, একদিন কমলাকান্ত নেশায় বুঁদ হয়ে মানে নেশা 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 ভাব, ঘুম ঘুম ভাব, এরকম নেশায় বুঁদ হয়ে আছে। বুঁদ হয়ে ওয়েটারলো যুদ্ধ নিয়ে ভাবছিলেন। যে যুদ্ধটা নিয়ে আগে আমি বলেছি একটু কথা, ওয়ার্ড নিয়ে বলেছি। এই কমলাকান্ত নেশায় বুঁদ হয়ে ওয়েটারলো যুদ্ধ নিয়ে ভাবছিলেন। এমন সময় একটা বিড়াল এসে, এমন সময় কি হলো, কি ঘটলো, একটা বিড়াল আসলো, এসে কমলাকান্তের জন্য রাখা দুধটুকু, এই কমলাকান্তের জন্য একটু দুধ একটা বাটির মধ্যে রাখা ছিল, মানে সে খাবে, রাখা ছিল। এমত অবস্থায় একটি বিড়াল এসে এই কমলাকান্তের জন্য রাখা দুধটুকু খেয়ে ফেলে, খেয়ে ফেলে। ক্ষুধার্ত বিড়াল, সে দুধ পেয়েছে, আর দুধ তো বিড়ালের অবশ্যই প্রিয় খাবার। বিড়ালে যখন দুধ দেখেছে বাটির মধ্যে রাখা, আর তার পেটে তো অসংখ্য মানে খুবই তীব্র ক্ষুধা, সে কি আর বসে থাকবে? সে ক্ষুধার জ্বালায় দুধটুকু খেয়ে নিয়েছে, খেয়ে ফেলে। এই ঘটনা বুঝার পর তিনি, এই ঘটনাটা কি কমলাকান্ত বুঝার চেষ্টা করলেন, পর তিনি দেখলো যে দুধটা বিড়ালে খেয়ে নিল, এটা বুঝতে পারলো। বুঝার পর তিনি মানে কমলাকান্ত লাঠি দিয়ে বিড়ালটিকে মারতে উদ্যত হন। উদ্যত, উদ্যত, এটা আমরা অবশ্য মানে এরকম বুঝতেছি না যে উদ্যতটা কি হয়। উদ্যত, উদ্যত শব্দটা অর্থটা কি দাঁড়ায়? এটা অর্থ হলো প্রস্তুত, হ্যাঁ, বা দ্রুত, হ্যাঁ, প্রস্তুতি, মানে বিড়ালটিকে মারতে উদ্যত হন মানে প্রস্তুতি নেন, কে নেন? কমলাকান্ত। তখন কমলাকান্ত ও বিড়ালটির মধ্যে কাল্পনিক, কাল্পনিক মানে কল্পনার মধ্য দিয়ে কথোপকথন শুরু হয়ে যায়। মানে সে মারার জন্য যখন প্রস্তুতি নেয়, তখন আহ এই কমলাকান্ত দিব্যকরণে লিপ্ত হয়, মানে সে কল্পনায় কিছু ভাবতে থাকে, সে মারতে যে মারতে পারে না। হ্যাঁ, কাল্পনিক কথোপকথন চলতে থাকে, তখন কমলাকান্ত বিড়ালটির মধ্যে কাল্পনিক কথোপকথন চলতে থাকে কল্পনার মধ্যে। কিরকম কথা? এর প্রথম অংশ, এই এই আলোচনার প্রথম অংশ নিখাত হাস্যরসাত্মক। নিখাত মানে কি? খুব, হ্যাঁ, হাস্যরসাত্মক প্রথম অংশ। পরের অংশ গুড়ার্থে সন্নিহিত। পরের অংশটা হলো কি অস্পষ্ট, মানে বোঝা যায় বা যায় না এরকম। সন্নিহিত মানে কি সংলগ্ন, আন্তিক, হ্যাঁ, এরকম। এর প্রথম অংশ নিখাত হাস্যরসাত্মক, পরের অংশ গুড়ার্থে সন্নিহিত। বিড়ালের কণ্ঠে পৃথিবীর সকল বঞ্চিত, নিষ্পেষিত, দলিতের ক্ষোভ, প্রতিবাদ, মর্মবেদনা, যুক্তি গ্রাহ্য, সাম্যতান্ত্রিক, সাম্যতান্ত্রিক সকর্যে উচ্চারিত হতে থাকে। হ্যাঁ, নিষ্পেষিত মানে কি জানলাম? নিষ্পেষিত মানে চূর্ণকরণ, চূর্ণ। দলিতের, দলিত মানে চটকাল। সাম্যতান্ত্রিক, যে ব্যক্তি সিদ্ধান্ত করে। হ্যাঁ, শিহরিয়া, শিহরিয়া মানে শিহরিত বা রোমাঞ্চিত, এরকম। তাহলে আমি ওয়ার্ডটা সেন্টেন্সটা আবার বলার চেষ্টা করছি। সেটা হলো বিড়ালের কণ্ঠে, বিড়ালের কণ্ঠে বিড়াল যে তার বক্তব্য উপস্থাপন করলেন এই সময় কমলাকান্তের সঙ্গে, সেখানে এই বিড়ালের কণ্ঠে কি বোঝা গেল? বোঝা গেল হলো পৃথিবীর সকল বঞ্চিত, মানে যারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, নিষ্পেষিত, দলিতের ক্ষোভ, প্রতিবাদ, মনোবেদনা, যুক্তিগ্রাহ্য, সাম্যতান্ত্রিক শকর যে উচ্চারিত হতে থাকে, এগুলা, এই কথাগুলা বিড়ালের কণ্ঠ থেকে আস্তে আস্তে উচ্চারিত হতে থাকে। তিনি বিড়ালটি আরো বলে, আমি চোর বটে। বিড়ালকে কিন্তু এর মধ্যেও চোর বলা হয়েছে। বিড়াল আহ
তার বক্তব্যের মধ্য দিয়ে বলে, আমি চোর বটে, কিন্তু আমি কি সাধ করিয়া চোর হইয়াছি? আমি চোর বটে, কিন্তু আমি কি সাধ করিয়া চোর হইয়াছি? খাইতে পাইলে কে চোর হয়? খাইতে পাইলে কি কেউ চোর হয়? দেখো, যাহারা বড় বড় সাধু, বিড়াল বলতেছে, দেখো যাহারা বড় বড় সাধু, মানে উচ্চ স্তরে যারা বসে আছে, সাধু বেশে যারা বসে আছে, ওদের বাহিরটা আমরা সবাই দেখি ভালো সাধু বেশে, কিন্তু ভিতরটা আমরা জানি না, চোরের নামে শিহরে ওঠেন। যারা বড় বড় সাধু চোরের নামে শিহরে ওঠেন, মানে চোরের নাম না, চোরের নাম নেয়, তাহারা অনেক চোর অপেক্ষাও অধার্মিক। তারা অনেক চোর অপেক্ষা অনেক খারাপ, অধার্মিক মানে ধর্মবিরোধী, ধর্মে অধর্ম আর কি, অধার্মিক। এটা বিড়াল উচ্চারণ করলো। মাছের কাটা পাতের ভাত, মাছের কাটা পাতের ভাত, যা দিয়ে ইচ্ছে করলেই বিড়ালের খিদে দূর করা যায়। এটা এটা বিড়াল বলছে যে মাছের কাটা, আমরা যে খাবারগুলা খাচ্ছি, খাবার খাওয়ার যে উচ্ছিষ্ট অংশ, মানে জুঠা যেগুলা বলি, বা পাতের ভাত, বা উচ্ছিষ্ট অংশ যেটা, সেটা যেমন মাছের কাটা, এগুলো তো আমি খাই না, খাইয়ে ফেলে ফেলে দিচ্ছি। পাতের ভাত যেগুলো বেশি হচ্ছে, যা দিয়ে ইচ্ছে করলে বিড়ালের খিদে দূর করা যায়, লোকজন তা না করে সেই উচ্ছিষ্ট খাবার নর্দমায় ফেলে দেয়। লোকজন সেটাও কিন্তু বিড়ালকে দিচ্ছে না। এটা দিয়ে বিড়াল বিড়ালের কথা বলছেন, এবং সমগ্র পৃথিবীতে যারা গরিব দুঃখী তাদের কথা বলা হয়েছে, এই কারণে যে আমাদের পাশে একজন না খেয়ে বসে আছে, আমরা কিন্তু সেদিকে তাকাচ্ছি না। আমরা যারা উচ্চ স্তরে বসে আছি, একজনে ইচ্ছে করেই 500 জনের খাবার খাচ্ছি, হ্যাঁ, আর আমার পাশে একজন না খেয়ে মরে যাচ্ছে, তার দিকে আমরা তাকাচ্ছি না। আমরা যদি একজনে 500 জনের খাবার না খেয়ে একজনের খাবার খেতাম, হ্যাঁ, বাকি খাবারটা এই 499 জন মানুষের মাঝে বিলিয়ে দিতাম, তাহলে এই খাবারের কনসেপ্টটা অবশ্যই সমতায় চলে আসতো। সেটা নিয়ে অবশ্যই আমাদের এত মাথা ব্যথা থাকতো না। এগুলো কিন্তু বিড়ালের কথা, যুক্তিগত কথা আর কি। যাতে ইচ্ছে করলে বিড়ালের ক্ষুধা দূর করা যায়, লোকজন তা না করে সে উচ্ছিষ্ট খাবার নর্দমায় ফেলে দেয়। যে ক্ষুধার্ত নয়, যে ক্ষুধার্ত নয় তাকেই বেশি বেশি খাওয়াতে চাই। কি আমরা আমাদের মেহমান আছে, আমাদের বন্ধু বান্ধব আছে, যে খাবার চায় না, তাকে কিন্তু আমরা বারবার খাওয়ানোর চেষ্টা করছি, কিন্তু আমার পাশে একজন গরিব ছেলে, একজন রাখাল, একজন শ্রমিক, একজন লেবার, তাকে কিন্তু আমরা জিজ্ঞাসা করছি না। এটাই কিন্তু বোঝানো হয়েছে। তাকে যে যে ক্ষুধার্ত নয় তাকেই বেশি বেশি খাওয়াতে চায়। ক্ষুধা কাতর শ্রীহীনদের প্রতি, শ্রীহীন মানে অসুন্দর, দগ্ধ, ক্ষুধা কাতর শ্রীহীন দগ্ধ শ্রীহীনদের প্রতি ফিরেও তাকায় না, এমন গুরুতর, গুরুতর গুরুতর মানে কি অত্যন্ত জরুরি, এখানে গুরুতর বলা হয়েছে, এটা অর্থ কিন্তু অত্যন্ত জরুরি অভিযোগ আনে বিড়ালটি। এরকম গুরুতর অভিযোগ আনে কে? বিড়াল। বিড়ালটি এরকম গুরুতর অভিযোগ আনে। এরপরে বিড়ালের সোশিয়ালিস্টিক, আমি কিন্তু এই শব্দটা আগে বলেছি যে সোশিয়ালিস্টিক, সোশিয়ালিজম, এটা বারবার আসবে, প্রশ্নের মধ্যেও আসবে, মূল থিমের মধ্যেও আসবে। বিড়ালের সোশিয়ালিস্টিক, সুবিচারিক, সুতার্কিক কথা শুনে বিড়ালের কেমন বক্তব্য? সোশিয়ালিস্টিক মানে সমাজতান্ত্রিক, সুবিচারিক মানে বিচারটা অবশ্যই সুবিচার, সুতার্কিক, সুতার্কিক মানে রসালো, সুতার্কিক মানে রসালো, হ্যাঁ, কথা শুনে বিস্মিত, চমৎকৃত, বিস্মিত শব্দের অর্থ চমৎকৃত বা অবাক, আশ্চর্যান্বিত। বিস্মিত শব্দের অর্থ হলো অবাক, কে অবাক? কমলাকান্ত। ও যুক্তিতে পর্যদস্ত, পর্যদস্ত শব্দের অর্থ হলো বিপর্যয়, সর্বনাশ, পর্যদস্ত সর্বনাশ। ও যুক্তিতে পর্যদস্ত কমলাকান্তের মনে, কথকের মনে পরে
আত্মরক্ষামূলক শ্লেষাত্মক 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 মানে দগ্ধকারক দাহক, আত্মরক্ষামূলক দাহক বাণী। এটা কার মনে? কমলাকান্তের মনে। এই দাহক বাণীটা শুরু হয়ে গেল। বিজ্ঞ লোকের মতো এই যে, বিজ্ঞ মানে কি? অভিজ্ঞ। বিজ্ঞ লোকের মতো এই যে যখন বিচারে পরাস্ত হইবে, যখন বিচারে পরাস্ত হইবে তখন গভীরভাবে উপদেশ প্রদান করিবে, এবং তিনি সেরকম কৌশলের আশ্রয় নেন, তখন গভীরভাবে উপদেশ প্রদান করিবে এবং তিনি সেরকম কৌশলের আশ্রয় নেন। সাম্যবাদ, সাম্য মানে সমান, বাদ বিমুখ ইংরেজ শাসিত ভারতবর্ষের একজন সরকারি কর্মকর্তা হয়েও বঙ্কিমচন্দ্র, এটা লেখকের কথা বলা হয়েছে যে সাম্যবাদ বিমুখ ইংরেজ শাসিত, ইংরেজরা কিন্তু সাম্যবাদ বিমুখ ছিল। ভারতবর্ষের একজন সরকারি, ওই ভারতবর্ষের একজন সরকারি কর্মকর্তাকে ছিলেন লেখক। লেখককে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। একটা বিড়ালের মুখ দিয়ে শোষক শোষিত, ধনী দরিদ্র, সাধু চোরের অধিকার বিষয়ক, হ্যাঁ, কার কার? শোষক শোষিত, ধনী দরিদ্র, সাধু চোরের অধিকার বিষয়ক সংগ্রামের কথা কি শ্লেষাত্মক, শ্লেষাত্মক মানে দগ্ধকারক, কি শ্লেষাত্মক যুক্তিনিষ্ঠ ও সাবলীল ভাষায় উপস্থাপন করেছেন তা এই প্রবন্ধ পাঠ করে উপলব্ধি করা যায়, যেটা আমরা এখন করলাম। তো এই পাঠ সম্পর্কে এই মূল বিষয়টা আমরা অবশ্যই জানলাম। এরপর আমরা জানবো এখন এখানে কিছু বহু নির্বাচনী কোশ্চেন আছে, সেটা জানবো, এবং একটা উদ্দীপক আছে, উদ্দীপক নিয়েও আলোচনা করব। তারপরে আজকে ক্লাস শেষ করব। তো সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করছি, সকলে একটু মনোযোগী হবে। আমি এখন এই বহু নির্বাচনী 4টা কোশ্চেন আছে, এটা আমি একটু বোঝানোর চেষ্টা করছি। তো প্রথমে আছে দেখো, কমলাকান্ত আহ, বিড়ালের উপর রাগ করতে না পারার কারণ কি? মানে কমলাকান্ত কিন্তু বিড়াল যখন কমলাকান্তের জন্য রাখা দুধটুকু খেয়ে ফেলে, তখন প্রথম অবস্থায় রাগটা করলেও না, লাঠি নিয়ে মারার জন্য প্রস্তুতি নিলেও পরে কিন্তু রাগটা থেমে যায়। এই থেমে যাওয়ার কারণটা কি? থেমে যাওয়ার কারণটা হলো বিড়ালের অধিকার। এটা মনে রাখবো যে বিড়ালের অধিকার, বিড়ালের দুধ খাওয়ার অধিকার আছে, এটা হলো অধিকার। এরপরের কোশ্চেন, বিড়ালের প্রতি পুরুষের ন্যায় আচরণ করাই, বিড়ালের প্রতি পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয় বলতে কোন ধরনের আচরণকে বোঝানো হয়েছে? এটা হলো প্রথাগত। অ্যান্সারটা হবে প্রথাগত। এখানে পরের কোশ্চেন দুটা একটু ভিন্ন বোঝার চেষ্টা করবা। সেটা হলো নিচের কবিতাংশ, কবিতার মতো কয়েকটি লাইন দেওয়া আছে, পরে 3 এবং 4, মানে 1 2 বললাম, এবার 3 এবং 4 সংখ্যক প্রশ্নের উত্তর দিব। যেমন, দেখিনু সেদিন রেলে, কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিলে, নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দল। এখানে সেইদের কথা, কি বিড়ালের কথা, সেই আহ, আহ, অধিকার বঞ্চিতদের কথাই কিন্তু বলা হয়েছে, যারা তার ন্যায্য অধিকার পাচ্ছে না। সবসময় কি তারা মানে দুর্বলরা কি মার খাবে? তো দেখো কি বলছে, কবিতাংশে এই কবিতা বলা হলো, এই কবিতাংশে বিড়াল প্রবন্ধের যে চেতনার প্রকাশ ঘটেছে, চেতনার বিকাশ ঘটেছে, তা হলো কি? এখানে অপশন আছে 3টি: শ্রেণী বৈষম্য, সাম্যবাদিতা, মানবিকতা। এখানে অ্যান্সারটা হবে এই 3টাই রাইট। দেখো অপশন আছে, কতে আছে 1 2, খতে আছে 1 ও 3, গতে আছে 2 ও 3, ঘতে আছে 1 2 3। অ্যান্সারটা হবে ঘ নাম্বার 1 2 3, মানে 3টাই রাইট। এরপর সর্বশেষ 4 নাম্বার, উক্ত চেতনার বহিঃপ্রকাশ ঘটেছে নিচের কোন বাক্যে? উক্ত চেতনার বহিঃপ্রকাশ ঘটেছে নিচের কোন বাক্যে? এখানে অপশন আছে 4টি। প্রথম অপশন নাম্বার ক, অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয়। খ,
খ নাম্বার তোমরা মনুষ্য আমরা বিড়াল প্রভেদ কি? গ নাম্বার পূর্বকারী পরম ধর্ম পরোপকারী পরম ধর্ম। ঘ নাম্বার খাইতে পাইলে কে চুর হয়। আমি আবার বলছি, উক্ত চেতনার বহিঃপ্রকাশ ঘটেছে নিচের কোন বাক্যে? অ্যান্সারটা হবে খ নাম্বার তোমরা মনুষ্য আমরা বিড়াল প্রভেদ কি। এটা হলো অ্যান্সার। এখানে একটি উদ্দীপক আছে খুবই গুরুত্বপূর্ণ উদ্দীপক বোর্ড বইয়ের। এই উদ্দীপকটা আমি আলোচনা করব, এটা তোমাদের জানতে হবে এবং এটা খুবই সহজ। একবার পড়লেই আমার লেকচারটা ফলো করলে তোমরা বুঝবে এবং বাসায় কয়েকবার পড়বে এবং না দেখে অ্যান্সার গুলা তৈরি করার চেষ্টা করবে। তো উদ্দীপকটা এরকম যে নাজমার বড় সংসার। উদ্দীপকের যে মেন ক্যারেক্টার নাজমা, এই নাজমার সংসারটি কেমন? একটু বড় সংসার। বড় সংসার বলতে আমরা কি বুঝি? অবশ্যই পরিবারে তোমাদের মেম্বার সংখ্যা একটু বেশি, মেম্বার সংখ্যা কম থাকলে সেটা হলো ছোট পরিবার। তাহলে নাজমা বড় সংসার, স্বামী অকর্মণ্য মানে কাজকর্ম করে না, কোনো কাজে কর্ম নাই, তার স্বামীটা অকর্মণ্য, তাই সে বাড়িতে বাড়িতে কাজ করে। কি করে? বাড়িতে বাড়িতে কাজ করে। কি কাজ করে? বুয়ার কাজ করে। আমরা তো অবশ্যই বুঝতে পারতেছি যে বুয়ার কাজ করে। এ স্বল্প আয়ে, এই বুয়ার কাজ করে যে সে আয় করে বা টাকা পায়, সে টাকায় সংসার চলে না। এই স্বল্প আয়ে সংসার চলে না বলে, এই চলে না সংসার চলে না বিদায় কি করে? বাধ্য হয়ে তাকে বিভিন্ন বাড়ি থেকে মশলা, তেল, তরকারি চুরি করে সংসারের চাহিদা পূরণ করতে হয়। তার স্বামী তো কোনো কাজই করে না, সে সংসার চালানোর আহ, তাগিদে বা সংসারের জন্য সে নিজেই কাজে লিপ্ত, সে নিজেই বিভিন্ন বাড়িতে বাড়িতে বুয়ার কাজ নেয়, সেখান থেকে যে টাকা পায় সেই টাকা দিয়ে তার সংসারের খরচ মেকআপ হয় না। এই মেকআপটা না হওয়ার কারণে কি করে? সে চুরি করতে বাধ্য হয়। কি কি চুরি করে? তেল, মশলা, তরকারি, এসব। তো এগুলা চুরি করতে সে বাধ্য হয়। এই নাজমা যখন সেই এগুলা টের পেয়ে যায়, মালিক যখন টের পেয়ে যায়, তখন কি ঘটে? তখন এই নাজমাকে আর কাজে নেয় না। চুরি করে সংসার চাহিদা পূরণ করতে হয়। চুরি করার কারণে এখন আর কেউ তাকে কাজে নেয় না, সবাই জেনে ফেলেছে সে চুরি করে, এই কারণেই তাকে আর কেউ কাজও দেয় না। তাই পরিবারের প্রয়োজন কিভাবে পূরণ হবে? তাই পরিবারের প্রয়োজন, পরিবারের চাহিদা কিভাবে হবে, কিভাবে পূরণ হবে, সে চিন্তায় সে আকুল হয়ে ওঠে। এই পরিবারের চিন্তায়, পরিবারের চাহিদা কেন পূরণ করবে সে চিন্তায় এই নাজমা আকুল হয়ে ওঠে। এটাই হলো একটি উদ্দীপক, খুবই সংক্ষিপ্ত ছোট উদ্দীপক। এটা চিন্তা করলে আমরা অনেক কিছুই চিন্তা করতে পারি। এখানে এই উদ্দীপকের আলোকেই 4টি কোশ্চেন। প্রথমে জ্ঞানমূলক ক নাম্বার যে প্রশ্নটা আছে সেখানে দেখো কি আছে। সেখানে আছে মার্জারের মতে সমাজে ধনবৃদ্ধির অর্থ কি? মার্জারের মতে সমাজের যে ধনবৃদ্ধি, সমাজে যার 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 যে ধন যে বৃদ্ধি পাচ্ছে, সেটা মানেটা কি? এটার মানে হলো ধনীর ধনবৃদ্ধি, এটাই এটা অর্থটা দাঁড়ায়। মার্জারের মতে সমাজে ধনবৃদ্ধির অর্থ ধনীর ধনবৃদ্ধি। 1 নম্বর তোমরা পেয়ে গেলে। এটা এই প্রশ্নটা পরীক্ষা আসলে তোমরা দিয়ে দিবে ধনীর ধনীর ধন মানে ধনীরই ধন বৃদ্ধি হচ্ছে, মানে সম্পদটা বেড়ে যাচ্ছে। এরপর খ নাম্বার প্রশ্ন, মার্জার বা বিড়ালের কথাগুলো সমাজতান্ত্রিক মতাদর্শপূর্ণ। হ্যাঁ, পরের যে কোশ্চেনটা সেটা এরকম। প্রশ্নটা করা হয়েছে নাম্বার খ, অনুধাবন যেটা আমরা বলি, অনুধাবন প্রশ্ন নাম্বার 2। সেখানে আছে
তোমার কথাগুলি ভারী সোশিয়ালিস্টিক। আমি যেটা শব্দার্থ বলেছিলাম যে এটা নিয়ে তোমাদের বিভিন্ন সময় প্রশ্ন থাকবে বা ভিতরে জানতে পারবে। এটা নিয়ে দেখো একটা প্রশ্ন এসে গেছে, সেটা হলো কি, তোমার কথাগুলি ভারী সোশিয়ালিস্টিক বলতে কি বোঝানো হয়েছে? তোমার কথাগুলি ভারী সোশিয়ালিস্টিক বলতে কি বোঝানো হয়েছে? এটার অ্যান্সারটা কি দাঁড়াবে? অ্যান্সারটা আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করি, তা না হলে তোমরা বুঝবে না। অ্যান্সারটা হবে মার্জার বা বিড়ালের কথাগুলি। মার্জার বা বিড়ালের, মার্জারি বিড়াল, বিড়ালি মার্জার, এই মার্জারের কথাগুলো সমাজতান্ত্রিক সমাজতান্ত্রিক বা মতাদর্শপূর্ণ। যেখানে দেখো আছে সোশিয়ালিস্টিক মানে সমাজতান্ত্রিক, সেটাই এখানে বলা হয়েছে। এটা ওই বিস্তারিত যে প্রশ্ন মানে মূল থিমটা বললাম সেখান থেকে অ্যান্সারটা, যে কমলাকান্তের জন্য রাখা দুধটুকু বিড়াল খেয়ে ফেলে, তিনি তাকে লাঠি দিয়ে মারতে উদ্যত হন। হঠাৎ দিব্যকর্ণপ্রাপ্ত হয়ে তিনি বিড়ালের সঙ্গে কথোপকথন করেন। বিড়াল তাকে জানায় এই সমাজ ব্যবস্থার চরম বৈষম্যের মানে কি অমিল, এরকম অমিল বৈসাদৃশ্য বা বৈষম্যের কারণেই মূলত সে খেতে কিন্তু বাধ্য হয়, চুরি করতে বাধ্য হয়। এখানে কেবল এক শ্রেণীর মানুষের ধনবৃদ্ধি হয়, আরেক শ্রেণীর মানুষ না খেয়ে মরে যায়, সে কথাটাই কিন্তু এখানে বিড়াল বোঝানোর চেষ্টা করেছে। সাম্যতান্ত্রিক সমাজতান্ত্রিক মতবাদের সঙ্গে বিড়ালের এই কথাটি সামঞ্জস্যপূর্ণ, ভারী সোশিয়ালিস্টিক। এইভাবে এ কথাটির মাধ্যমে বিড়ালের মতামত সমাজতান্ত্রিক ভাবপূর্ণ ভাবে বোঝানো হয়েছে। এবার আমরা জানবো পরের যে কোশ্চেনটা, গ নাম্বার প্রয়োগ। গ নাম্বার যে প্রশ্নটা থাকে সেটা হলো প্রয়োগ। এই প্রয়োগের মধ্যে আচ্ছা, আমাদের সময় প্রায় শেষের দিকে, তো আমি সংক্ষেপে শেষ করার চেষ্টা করছি। প্রশ্নটা তোমরা বোঝার চেষ্টা করো। প্রশ্নটা বুঝিয়ে দিলে তোমরা বাসায় পড়তে সুবিধা পাবে এবং অ্যান্সারটা করতে অনেক সুবিধা পাবে। আজকে আমি আমি এই গল্পটা শেষ করছি। পরবর্তী ক্লাসে কিন্তু নতুন একটা গল্প নিয়ে আলোচনা করব। তো দেখো এখানে কি আছে, নাজমা ও বিড়ালের জীবন কোন দিক থেকে বিপন্ন। এখানে উদ্দীপকে, হ্যাঁ, নাজমাকে নিয়ে একটি উদ্দীপক আমরা পড়লাম। সেই নাজমার জীবন কাহিনী এবং এই বিড়ালের জীবন কোন দিক থেকে বিপন্ন। নাজমা ও বিড়ালের জীবন কোন দিক থেকে বিপন্ন? হ্যাঁ, বিপন্ন মানে কি, দুর্দশাগ্রস্ত। নাজমা এবং বিড়ালের জীবন দুইজনের দুর্দশাগ্রস্ত। কোন দিক থেকে? বিড়াল রচনার আলোকে, মানে এই রচনার আলোকে, রচনার মধ্য দিয়ে আমরা সেটা বোঝার চেষ্টা করব। তাহলে বোঝার চেষ্টা করছি, সংক্ষিপ্ত বুঝিয়ে দিচ্ছি। দেখো, নাজমা এবং বিড়ালের জীবন খাদ্য সংস্থান। মূল বিষয়টা হলো, এক নম্বরের যে বিষয়টা আমরা ধরে নেব সেটা হলো খাদ্য সংস্থান করতে না পারার দিক থেকে বিপন্ন, মানে দুর্দশাগ্রস্ত। দুজনের জীবনটাই দুর্দশাগ্রস্ত। কোন দিক থেকে? খাদ্য সংস্থান। এই খাদ্যটা কেন আমাদের জন্য এত জরুরি? কারণ খাদ্য ছাড়া কোনো জীবই কিন্তু বেঁচে থাকতে পারে না। এই বেঁচে থাকতে গেলে কিন্তু এই খাদ্যের খুব প্রয়োজন। খাদ্য না থাকলে বাঁচতে পারি না। এই খাদ্য সংস্থান, এই মূল যে বিষয়টা, এই মৌলমানবিক চাহিদা 6টার মধ্যে যে খাদ্যটা আছে, এই খাদ্যটা কিন্তু প্রথমেই, এই খাদ্য সংস্থান করতে না পারার দিক থেকে কিন্তু দুজনের জীবনই দুর্দশাগ্রস্ত হয়েছে। সেটাই এই রচনার মধ্য দিয়ে বোঝানোর চেষ্টা করতে হবে।